الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله। আলহামদুলিল্লাহ। এখন আসেন আমরা আরেকটু ডিপে যাই। সেটা হলো এই যে দেখেন, এই যে হ্যাপাটোসাইট, তাহলে এই যে হ্যাপাটোসাইটের ভেতর আনকনজুগেটেড বিলিরুবিন ঢুকছে, আবার এই হ্যাপাটোসাইট থেকে এখানে কনজুগেটেড বিলিরুবিন বের হচ্ছে, হ্যাপাটোসাইট থেকে এখানে বাইল সল্ট বের হচ্ছে, কোলেস্টেরল বের হচ্ছে। এই যে কিভাবে হ্যাপাটোসাইটের ভেতরে কোনো জিনিস ঢুকে, কিভাবে হ্যাপাটোসাইটের ভেতর থেকে কোনো জিনিস বের হয়, এবং কি কি দরজা বা ট্রান্সপোর্টার এখানে আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো। কারণ এই প্রত্যেকটা জিনিস আমাদের ইনশাল্লাহ যখন আমরা জন্ডিস পড়বো, প্রি হ্যাপাটিক, হ্যাপাটিক, পোস্ট হ্যাপাটিক, তখন কিন্তু আমাদের এই ট্রান্সপোর্টারগুলো প্রয়োজন হবে। কারণ বিভিন্ন জেনেটিক মিউটেশনের কারণে এই ট্রান্সপোর্টারগুলোতে যখন প্রবলেম হয়, তখন বিভিন্ন ধরনের জন্ডিস দেখা দিতে পারে। তো চলুন আমরা সেটা নিয়ে ইনশাল্লাহ একটু কথা বলি। দেখেন, এখানে আমরা দুটো হ্যাপাটোসাইট দেখতে পাচ্ছি। ওকে, দুটো হ্যাপাটোসাইট। তো দেখেন, এটা একটা হ্যাপাটোসাইট, এটা একটা হ্যাপাটোসাইট। তো এই যে হ্যাপাটোসাইটের এক পাশে হচ্ছে আমাদের হ্যাপাটিক সাইনোসয়েডস, আর আরেক পাশে হলো আমাদের বাইল ক্যানালিকুলার লুমেন। ওকে, তার মানে দেখেন এখানে আসলে বাইলটা সিক্রেটেড হচ্ছে, আর এখানে হলো হ্যাপাটিক সাইনোসয়েডস। তো হ্যাপাটিক সাইনোসয়েডস যেটা, এই যে হ্যাপাটিক সাইনোসয়েডস, এখানে আমাদের দুই ধরনের ব্লাড আসে, তাই না? একটা হলো হ্যাপাটিক আর্টারি থেকে, আরেকটা হলো পোর্টাল ভেইন থেকে, তাই না? এগুলো আলহামদুলিল্লাহ আমি সিএলডি লেকচারে বলেছি। যাই হোক, সোজা ভাষায় এই যে সাইনোসয়েডস, এখানের মধ্যে আপনারা দুই ধরনের ব্লাড পাবেন, হ্যাপাটিক, আরেকটা হলো পোর্টাল। ওকে, আচ্ছা। আর এই যে আমাদের হ্যাপাটোসাইটের আরেক পাশে, এখানে হচ্ছে বাইল ক্যানালিকুলার লুমেন। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এই যে হ্যাপাটোসাইটের যে সেল মেমব্রেন, এই যে সেল মেমব্রেন, এখানে বিভিন্ন ট্রান্সপোর্টার থাকে, এগুলো ভালো করে একটু বুঝতে হবে। তো চলুন আমরা সংক্ষেপে একটু আপনাদেরকে পরিচয়গুলো দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নাম্বার এনটিসিপি, সোডিয়াম টারোকোলেট কো ট্রান্সপোর্টিং পলিপেপটাইড, এটা হলো এনটিসিপি। এই এনটিসিপির কাজ কি? এনটিসিপির কাজ হলো ওই যে অ্যান্টেরোহেপাটিক সার্কুলেশন, অর্থাৎ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল লুমেন থেকে ফিরে আসা বাইল সল্টগুলোকে আবার রিআপটেক করে হ্যাপাটোসাইট। কিভাবে? এই এনটিসিপি ট্রান্সপোর্টারের মাধ্যমে। কারণ আপনারা জানেন বাইল সল্ট খুব দামি একটা জিনিস, হ্যাঁ, এটাকে সে বারবার রিইউটিলাইজ করে। একবার একটা বাইল সল্ট তৈরি হয়ে গেলে এটাকে লিভার বারবার একবার ইন্টেস্টাইনে পাঠায়, ওই বাইল সল্ট দিয়ে আলটিমেটলি কী করে, সে ফ্যাট অ্যাবজর্পশন করে, আবার বাইল সল্টটাকে হ্যাপাটোসাইট রিআপটেক করে, আবার এটাকে পাঠায়, এবং ইন দ্য মিনটাইম কিছু এক্সক্রিটেড হয়ে যায় স্টুলের সাথে, কিন্তু ম্যাক্সিমাম পোর্শন আবার রিইউটিলাইজ হয়, এভাবে সার্কুলেট করতে থাকে, এবং এটাকে আমরা কি বলি? অ্যান্টেরোহেপাটিক সার্কুলেশন। ঠিক আছে? আচ্ছা, তো এই যে বাইল সল্টটাকে রিসিভ করে সে এনটিসিপি ট্রান্সপোর্টারের মাধ্যমে। ক্লিয়ার? আচ্ছা, 2 নাম্বার ওএটিপি ট্রান্সপোর্টার, অর্গানিক অ্যানায়ন ট্রান্সপোর্ট প্রোটিন। ঠিক আছে? আচ্ছা, ওএটিপি। তো এটার কাজ কি দেখেন, এই ওএটিপি এটা কি করে? এটা এই যে আমাদের হ্যাপাটিক সাইনোসয়েডস থেকে আনকনজুগেটেড বিলিরুবিনগুলোকে সে কি করে? আপটেক করে। তাহলে এই যে দেখেন এখানে যে আমরা বলেছি আনকনজুগেটেড বিলিরুবিন, এটা হ্যাপাটোসাইটের ভেতরে ঢুকে তারপরে সিবিতে কনভার্ট হয়। এই ইউসিবিটা হ্যাপাটোসাইটে ঢুকে কিভাবে? এই যে ওএটিপি ট্রান্সপোর্টারের মাধ্যমে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে সেই ওএটিপি ট্রান্সপোর্টার, অর্গানিক অ্যানায়ন ট্রান্সপোর্টিং প্রোটিন। ঠিক আছে? আচ্ছা, তো এরপরে কি হবে দেখেন, এরপরে এটা মানে আমাদের আরেকটা এখানে ট্রান্সপোর্টার, সেটা হলো বাইল সল্ট এক্সপোর্ট পাম্প। ঠিক আছে? বিএসইপি। অর্থাৎ এই যে এখানে হ্যাপাটোসাইটের ভেতরে বাইল অ্যাসিড সিনথেসিস হয়, সেটার পরে বাইল সল্ট তৈরি হয়। এই বাইল সল্টটা এটা আমার বাইল ক্যানালিকুলার লুমেনে আসবে কিভাবে? বের হবে কোন রাস্তায়, কোন পথে? সেটা হলো বাইল সল্ট এক্সপোর্ট পাম্পের মাধ্যমে। ওকে, তাহলে এই যে দেখেন বাইল সল্ট বের হচ্ছে। এরপরে হলো এখানে আরেকটা ট্রান্সপোর্টার, এটা হলো মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট প্রোটিন 2। ঠিক একই রকম এরকম আরেকটা মানে এখানে ট্রান্সপোর্টার আছে, সেটা হলো MDR3, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট প্রোটিন 3। তাহলে একটা MRP2 আর একটা MDR3। এই MRP2 দিয়ে হ্যাপাটোসাইটের ভেতর থেকে বাইল ক্যানালিকুলিতে কি রিলিজ হয়? সেটা হলো কনজুগেটেড বিলিরুবিন। দেখেন তাহলে এই যে দেখেন এখানের মধ্যে এই যে ইউসিবি, এই ইউসিবি হ্যাপাটোসাইটে ঢুকছে কিভাবে?
ওএটিপি ট্রান্সপোর্টার দিয়ে। আর সিভিটা হেপাটোসাইট থেকে বাইল ক্যানালিকুতে মানে বাইল ক্যানালিকুলিতে এক্সক্রিট হচ্ছে কিভাবে, সেটা হলো এই যে MRP2 ট্রান্সপোর্টার দিয়ে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই হলো আলহামদুলিল্লাহ বিষয়টা। এরপরে আসেন, এখানে আরও কিছু ট্রান্সপোর্টার থাকে, অর্থাৎ এই ট্রান্সপোর্টারগুলো কিন্তু এই হেপাটোসাইটের মধ্যেও থাকে, জায়গা হচ্ছে না দেখে তারা আরেকটা হেপাটোসাইটে দেখাচ্ছে। ক্লিয়ার? যাতে ক্লামজি না হয়ে যায়। তো এটা হলো MDR3। তো এটা বলেছি অলরেডি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট প্রোটিন 3। এটার মাধ্যমে হেপাটোসাইটের ভেতরে সিনথেসিস হওয়া ফসফোলিপিড বাইল ক্যানালিকুলার লুমেনে ইফ্লাক্স হয়, এক্সক্রিট হয়। ফসফোলিপিড, এখানে 2 ধরনের ফসফোলিপিড থাকে, ফসফাটাইডাইল কোলিন মেইনলি, সাথে ফসফাটাইডাইল সেরিন। ফসফাটাইডাইল সেরিনটা আলাদা ট্রান্সপোর্টার দিয়ে বের হয়, সেটার নাম হলো FIC1 ফ্যামিলিয়াল ইনফ্রাহেপাটিক কোলেস্টেসিস ট্রান্সপোর্টার। ওকে, আচ্ছা, FIC1 এটা দিয়ে ফসফাটাইডাল সেরিন বের হয়, আর এটা দিয়ে ফসফাটাইডাল কোলিন বের হয়। ঠিক আছে, তাহলে এখানে 2 ধরনের ফসফোলিপিড আছে। আরেকটা মেজর ট্রান্সপোর্টার, এটার নাম হলো ABCG5/8। এটার টোটাল নামটা দেখেন, একটু খুব কঠিন একটা নাম, ATP বাইন্ডিং ক্যাসেট সাবগ্রুপ G5 and 8 ট্রান্সপোর্টার। ওকে, তাহলে এটা হলো এখানে 2টো সাবগ্রুপ, একটা হলো সাবগ্রুপ G5 আর একটা হলো সাবগ্রুপ G8। ঠিক আছে, এটা মানে মেইন ট্রান্সপোর্টারের নাম হলো ATP বাইন্ডিং ক্যাসেট, ATP বাইন্ডিং ক্যাসেট। ওকে, এটা হলো তার মেইন নামটা, আর সাবগ্রুপ 2টা এখানে G5 G8। এখন দেখেন, এই ট্রান্সপোর্টারটা দিয়ে হেপাটোসাইটের ভেতর থেকে কোলেস্টেরলটা বাইল ক্যানালিকুলার লুমেনে এক্সক্রিট হয়। তাহলে এখানে যে কোলেস্টেরলগুলো সিনথেসিস হয় আমাদের খাবার থেকে, এই কোলেস্টেরলগুলো যাতে অতিরিক্ত পরিমাণে লিভারে জমতে না পারে, ফ্যাটি লিভার যাতে না হয়, সেটার কারণে এই কোলেস্টেরলটা কোথায় আসছে, এই যে আমাদের বাইল ক্যানালিকুলার লুমেনে আসছে। এবং এই কোলেস্টেরলটা আলটিমেটলি দেখেন, বাইল ক্যানালিকুলার লুমেনে যে জিনিসটা আসবে সেটার গন্তব্য কোথায়, ওই যে আমাদের ডিউডেনামের কোন পার্টে, সেকেন্ড পার্টে। কিভাবে আসবে, ওই যে মেজর ডিউডেনাল প্যাপিলার মাধ্যমে কি হয়, আমাদের এই কমন বাইল ডাক্টটা মেইন প্যাঙ্ক্রিয়াটিক ডাক্টের সাথে মিলে ওরা আমাদের সেকেন্ড পার্ট অফ ডিউডেনামে এখানে কি করে, ওরা ড্রেইন করে। তাহলে এই যে দেখেন, বাইলগুলো আলটিমেটলি আমাদের সেকেন্ড পার্ট অফ ডিউডেনামে আসে, এরপর আস্তে আস্তে তারা ইন্টেস্টাইনের দিকে যেতে থাকে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কোলেস্টেরলটা ইন্টেস্টাইনে যাবে, এবং ইন্টেস্টাইনে আসার পরে তার ম্যাক্সিমাম পোর্শন স্টুলের সাথে এক্সক্রিটেড হয়ে যাবে, কিছু আবার রিঅ্যাবজর্পশন হবে। ঠিক আছে, তাহলে বডি থেকে কোলেস্টেরল এক্সক্রিট হওয়ার মেইন পাথওয়ে হচ্ছে আমাদের ফিসেস। কথা বুঝতে পারছি? আচ্ছা, এখন আসেন, এই যে কোলেস্টেরল দেখেন, এই যে কোলেস্টেরল এটা হলো একটা লিপিড সলিউবল সাবস্টেন্স। হ্যাঁ, আমি LS মানে লিখলেই বুঝবেন লিপিড সলিউবল সাবস্টেন্স, আর WS মানে ওয়াটার সলিউবল সাবস্টেন্স। এখন দেখেন, এই যে কোলেস্টেরল এটা হলো একটা লিপিড সলিউবল সাবস্টেন্স, আর এদিকে এই যে বাইল এটা হলো একটা ওয়াটার সলিউবল সাবস্টেন্স, তাই না? বাইল হলো মূলত একটা ওয়াটার সলিউবল সাবস্টেন্স, ফ্লুইডি একটা সাবস্টেন্স। ফলে এখানে যেহেতু কোলেস্টেরলটা লিপিড সলিউবল, সে কিন্তু এই বাইলে ডিজলভ হতে চাইবে না। ফলে এই কোলেস্টেরলটা এখানে যখন এক্সক্রিট হয়, সে কি করতে চায়, সে এখানে ক্লগড হয়ে যেতে চায়, অর্থাৎ মানে প্রিসিপিটেটেড হয়ে আটকে যেতে চায়, সামনে যেতে চায় না। তাহলে এখানে যাতে কোলেস্টেরলটা তলানি পড়ে না যায়, আটকে না যায়, প্রিসিপিটেট হয়ে না যায়, যাতে এখানে কোলেস্টেরল গলস্টোন তৈরি না হয়। কথা বুঝতে পারছি? এটা যাতে না হয়, কারণ কোলেস্টেরল ক্লগড হয়ে গেলে এখানে কোলেস্টেরল স্টোন তৈরি হবে, তাই না? লিভারের মধ্যে হলে হ্যাপাটিক স্টোন, আর এটা যদি আলটিমেটলি আমাদের যে গল ব্ল্যাডারে তৈরি হয়, গল স্টোন বলবো, তাই না? আচ্ছা, তো এটা যাতে না হয়, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোলেস্টেরলকে সলিউবিলাইজ করার জন্য এখানে কি রিলিজ করছেন, বাইল সল্ট। তাহলে এই যে দেখেন, বাইল সল্ট এক্সপোর্ট পাম্প দিয়ে এখানে এই যে বাইল সল্ট রিলিজ হচ্ছে, এই বাইল সল্ট রিলিজ হওয়ার একটা কাজ হলো এই কোলেস্টেরলটাকে কি করা, সলিউবিলাইজ করা, যাতে বাইল ক্যানালিকুলার কোথাও, গল ব্যাডারের কোথাও সে যাতে জমে পাথর তৈরি করতে না পারে। ক্লিয়ার? তাকে সহজে ক্যারি করে মাইসিলির মতো করে তাকে কোথায় নিয়ে আসা, ইন্টেস্টিনাল লুমেনে নিয়ে আসা। মোরওভার এই বাইল সল্টের আরেকটা কাজ কি, ওই যে ইন্টেস্টিনাল লুমেন থেকে ফ্যাটকে অ্যাবজর্ব করা, মাইসিলি ফর্ম করে, তাই না? আচ্ছা, তারপরে ফ্যাট সলিউবল ভিটামিনকে অ্যাবজর্ব করা, কারণ আপনারা জানেন এই বাইল সল্টটাই আলটিমেটলি কী করে, মাইসিলি তৈরি করা, আর মাইসিলি তৈরি হওয়া ছাড়া ইন্টেস্টিনাল লুমেন থেকে ফ্যাট এবং ফ্যাট সলিউবল ভিটামিন অ্যাবজর্ব হতে পারবে না, কারণ ইন্টেস্টিনাল লুমেন ইটসেলফ একটা কি, ওয়াটার সলিউবল একটা মানে লুমেন। এখানে লিপিডগুলো সহজে কি হয় না, ডিজলভ হয় না, ডিজলভ না হলে তারা এন্টেরোসাইটে অ্যাবজর্ব হতে পারবে না। ঠিক আছে, ওকে। এখন দেখেন, আল্লাহু আকবার, এই যে বাইল সল্ট, এই বাইল সল্ট হচ্ছে আমাদের
এই যে বাইল ক্যানালিকুলার যে লুমেন, আমাদের যে বাইল ক্যানালিকুলি, তাই না, এটা একটা তো ব্লাড ভেসেলসের মতো একটা চ্যানেল, তাহলে এটারও কিছু লাইনিং এপিথেলিয়াল সেলস আছে, তাই না? এই লাইনিং এপিথেলিয়াল সেলসগুলোকে ডিস্ট্রয় করে দিতে পারে কে? এই বাইল সল্ট। কেন? কারণ এই বাইল সল্টের ডিটারজেন্ট লাইক অ্যাক্টিভিটি আছে। তো বাইল সল্টের এই ডিটারজেন্ট লাইক অ্যাক্টিভিটিটাকে মানে নিউট্রিলাইজ করার জন্য, ইনহিবিট করার জন্যে এখানে কি রিলিজ হচ্ছে? এই যে ফসফোলিপিড, অর্থাৎ ফসফাটাইডাইল কোলিন এবং ফসফাটাইডাইল সেরিন। ফলে বাইল সল্ট দিয়ে বাইল ক্যানালিকুলার ইনজুরি হয় না। মোর ওভার এই ফসফাটাইডাইল সেরিনটা কি করে? এই যে কোলেস্টেরল, বাইল সল্ট, ওভারঅল বাইলের যে ফ্লো, এই যে বাইল ক্যানালিকুলি দিয়ে যে বাইলটা ফ্লো হবে, এই ফ্লোটাকে কি করে? ফ্যাসিলিটেট করে, স্মুথ বাইল ফ্লো করে। অর্থাৎ কারো যদি ফসফাটাইডাইল সেরিনের ল্যাকিংস দেখা দেয়, তাহলে তার বাইল ক্যানালিকুলি দিয়ে বাইলগুলো সহজে ফ্লো হতে চাইবে না, স্টিকি হয়ে যাবে, আটকে যেতে চাইবে। কথা বুঝতে পারছি? আচ্ছা, এই কারণেই দেখেন এই ট্রান্সপোর্টারটা যেটা দিয়ে ফসফাটাইডাইল সেরিন রিলিজ হচ্ছে, এই ট্রান্সপোর্টারটার নাম কি দিয়েছে? ফ্যামিলিয়াল ইন্ট্রাহেপাটিক কোলেস্ট্যাসিস। এই যে ফ্যামিলিয়াল ইন্ট্রাহেপাটিক কোলেস্ট্যাসিস, তার মানে এই ট্রান্সপোর্টারে কোনো ঝামেলা হলে ফসফাটাইডাইল সেরিন রিলিজ হবে না, ফলে বাইলটা স্মুথলি ফ্লো হবে না, বাইল স্ট্যাসিস হয়ে যাবে, বাইল বসে যেতে চাইবে, এটাকে আমরা বলি কোলেস্ট্যাসিস। ক্লিয়ার? তাহলে আলহামদুলিল্লাহ এই বিষয়টা আশা করি ক্লিয়ার। তাহলে এখানে যতগুলো পাম্প আছে সবগুলো পাম্পের অ্যাক্টিভিটি এবং কোনটার কী কাজ, সমস্যা হলে কী হবে, সব বললাম আলহামদুলিল্লাহ। তো এখন আসেন আমরা ইনশাল্লাহ ডেভিডসনে ব্যাক করব, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন এই যে জন্ডিসটাকে আমরা 3 ভাগে ভাগ করি: প্রি হ্যাপাটিক, হ্যাপাটিক, আর একটা হলো পোস্ট হ্যাপাটিক। ঠিক আছে? প্রি হ্যাপাটিক, হ্যাপাটিক, পোস্ট হ্যাপাটিক। একটু মাথায় রাখবেন, টার্মিনোলজি খুব ইম্পর্টেন্ট। এখানে আমরা অবস্ট্রাকটিভ বলবো না, এখানে আমরা অবস্ট্রাকটিভ কথাটা বলবো না। কেন বলবো না এটা একটু পরে আমি আপনাদেরকে যখন পড়াবো তখন আপনারা এটা বুঝতে পারবেন। দেখেন, তাহলে আমরা জন্ডিসটাকে 3 ভাগে ভাগ করলাম: প্রি হ্যাপাটিক, হ্যাপাটিক এবং পোস্ট হ্যাপাটিক। ওকে, এই যে দেখেন পোস্ট হ্যাপাটিক, এখানে কিন্তু অবস্ট্রাকটিভ বলে নাই। হ্যাঁ, কেন বলে না একটু পরে ক্লিয়ার হবে এটা, কারণ খুবই ইম্পর্টেন্ট এই টার্মিনোলজিটা। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার।